আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। নয় মে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এদিন তারাপুরে রবীন্দ্রমূর্তির পাদদেশে অন্যান্য বছরের মতো এবারও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। শিলচর পৌর নিগম, আর্য সংস্কৃতি বোধনী সংস্থা ও লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য পরিবেশন করেন শিলচরের বিভিন্ন সংস্থা, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পী এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর পৌর নিগমের প্রশাসক নবোত্তম শর্মা বলেন, আপোনালোকৰ বিগত 3টা বছৰ তিনি বছৰে মই এই অনুষ্ঠানৰ সৈতে জড়িত হ'বলৈ সুবিধা পাইছোঁ। দেখিবলৈ পাইছোঁ যে কবিগুৰুৰ যিখিনি অৱদান আমাৰ সমাজৰ প্ৰতি আহিছিলে, উঠি অহা প্ৰজন্মই সেইখিনিৰ শিক্ষা লাভ কৰিবলৈ যিটো পৰিৱেশ পাব লাগে, সেই পৰিৱেশ দিবলৈ এনেধৰণৰ অনুষ্ঠানৰ প্ৰয়োজন আছে। আৰু আমাৰ স্বাধীনতা সংগ্ৰাম যি চলিছিলে, স্বাধীনতা সংগ্ৰামত যি বৌদ্ধিক সমৰ্থনৰ প্ৰয়োজন আছিলে, সেই বৌদ্ধিক সমৰ্থন আচলতে কবিগুৰুৰ দৰে যিসকলৰ সৃজনশীল ৰচনা, সেই ৰচনাবোৰে আচলতে সকলোৰে মনত জাতীয় প্ৰেমৰ যি ভাৱনা, সেই ভাৱনাৰ উন্মেষ কৰিছিলে। আৰু তাৰ ফলতেই এই স্বাধীনতা আন্দোলনটোৰ দীঘলীয়া পৰিক্ৰমাই পূৰ্ণতা লাভ কৰিছিলে আৰু আমাৰ দেশে স্বাধীনতা লাভ কৰিছিলে। আৰু দেখা যায় যে আমাৰ চুবুৰীয়া ৰাষ্ট্ৰখনৰো জাতীয় সংগীত আৰু আমাৰ ৰাষ্ট্ৰখনৰো জাতীয় সংগীতৰ স্ৰষ্টাও একেজনে, কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ। আমাৰ সাহিত্যৰ যি সৰ্বোচ্চ সন্মান নোবেল বঁটা, সেয়াও তেখেতে লাভ কৰিবলৈ সক্ষম হৈছিলে তেখেতৰ যুগজয়ী সৃষ্টি গীতাঞ্জলিৰ মাধ্যমেৰে। তো তেখেতৰ এই আমাৰ সমাজৰ যি আমাৰ বাংলা সাহিত্যক সমৃদ্ধ কৰা আৰু আমাৰ সমাজক সমৃদ্ধ কৰা আৰু সমাজক নতুনকৈ চিন্তা কৰিবলৈ শিকোৱা, সেই সময়ত যিদৰে আমাৰ সমাজখনক সমৃদ্ধ কৰিছিলে তেখেতে, সেই কথা সদায় চিৰস্মৰণীয়। তেখেতৰ এই অৱদানক আমি প্ৰতি বছৰে স্মৰণ কৰোঁ আৰু এই স্মৰণৰ যি আমাৰ ধাৰা, এই ধাৰা অব্যাহত থাকক। মই আশা কৰিছোঁ আজি খুব সুন্দৰ সংগীতৰ অনুষ্ঠান হৈছে। এইদৰে যাতে কবিগুৰুৰ সৃষ্টিখিনিক আমি জীয়াই ৰাখিব পাৰোঁ আৰু অনাগত সময়ৰ, অনাগত প্ৰজন্মৰ বাবে এই শিকনিখিনিক আমি সংৰক্ষণ কৰি যাব। শোনা যাক সমবেত সঙ্গীতের এক ঝলক। অন্যতম আয়োজক লায়ন্স ক্লাবের সদস্য অরিন্দম ভট্টাচার্য বলেন, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। আমাদের প্রতিদিনের সুখ দুঃখ, হাসি, উৎসব, উল্লাস সবকিছুতেই আমরা রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের কবিতায় আমাদের আবেগের ভাষা খুঁজে পাই। আমাদের সমস্ত আবেগের, সমস্ত অনুভূতির ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ। আমাদের গর্বিত করেছেন রবীন্দ্রনাথ। বিশ্বের মঞ্চে বাঙালির পরিচিতি দিয়েছেন রবীন্দ্রনাথ। শুধু নোবেল পুরস্কারই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রেরণা জুগিয়েছেন রবীন্দ্রনাথ। আজকে তার মৃত্যুর প্রায় 100 বছর অতিক্রান্ত হতে চলেছে।
তাও আমরা তাকে অতিক্রম করে যেতে পারিনি। আমাদের জীবনের প্রতিপলে, প্রতিদিনের জীবনযাপনে অত্যন্ত প্রাসঙ্গিক আজ রবীন্দ্রনাথ। আমরা আজকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আবারও তাকে। এদিকে যথাযথ মর্যাদায় 25শে বৈশাখ শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে শিলচরে। বিভিন্ন সংগঠনের সঙ্গে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। এদিন বর্ণাঢ্য পদযাত্রা, প্রতিকৃতিতে মাল্যদান, প্রভাতী কবি প্রণাম সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বরাকবঙ্গ। কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে গিয়ে বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বললেন, চিন্তনে আমাদের জীবন প্রবাহে এমন এক ব্যক্তিত্ব যিনি আজও আমাদের পথ দেখাচ্ছেন। ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি তার ভাবনায়, তার লেখনীতে লালন করে গেছেন এবং সভ্যতার সংকটে তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে এই দেশের আমরা বিভিন্ন জাতি ধর্মের যারা বাসিন্দা, আমরা যদি এই রাষ্ট্রীয় কাঠামোতে সতর্ক না থেকে আমরা যদি এগোতে না পারি, তাহলে ভবিষ্যতে নানাবিধ সমস্যায় আমরা বিপর্যস্ত হব। আজকে আমরা অনুভব করছি রবীন্দ্রনাথের সেদিনের সতর্কবাণী। আজকে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি ধর্মের মধ্যে যদি একটা বন্ধুত্বের আবহ যদি বজায় রাখতে না পারি, তাহলে এই যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হবে। সুতরাং জাতীয় চেতনাকে আরো সমৃদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেগুলা কূট চক্রান্ত, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ঐক্যকে মজবুত করতে হলে রবীন্দ্রনাথই আমাদের পথপ্রদর্শক। আমরা তার আদর্শে যদি সবাই অবিচল থাকি, তাকে নিয়ে আরো ভাবি, আরো গবেষণা করি, তার চিন্তনকে শুধু গানের মধ্যে নয়, শুধু কবিতা আবৃত্তিতে নয়, জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা আত্মস্থ করতে পারি, আমার মনে হয় সেইটাই হবে আজকের দিনে সবচেয়ে বড় প্রেরণা। বিজেপি কাছাড় জেলা কমিটিও কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে। এদিন শহরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পর বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা বলেন, অনেক যারা কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ শুধু একজন কবিও ছিলেন না, একজন ভালো আমরা জানি গীত রচনা করেছেন। আর ওনার এই কথা, ওনার যে মনের কথা শুধু বরাক উপত্যকার 3 জেলার সঙ্গে সীমান্ত জেলায়ও কবিগুরুর 165তম জন্মবার্ষিকী পালিত হলো নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ উপলক্ষে সীমান্ত জেলা সদর শহরের শম্ভুসাগর পার্কে অবস্থিত রবীন্দ্র মূর্তির সম্মুখে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংস্থা কবির প্রতিকৃতিতে মাল্যদান এবং কবির গান, আবৃত্তি ইত্যাদির মাধ্যমে কবিকে স্মরণ করেন। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ শোনা যাক। করিমগঞ্জ সাহিত্য আড্ডার সম্পাদক অপূর্ব দে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, কবিগুরুর 165তম জন্মবার্ষিকী জন্মদিবসে আমি প্রথমে কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না,
রবীন্দ্রনাথ ঠাকুর কবি, নাট্যকার, চিত্রশিল্পী, উপন্যাসিক, সাহিত্যিক, অর্থাৎ এক কথায় রবীন্দ্র কাব্য প্রতিভায় বাংলা সাহিত্য ভরপুর। আমার আগে শ্যামলদা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী কবি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবি ছিলেন, তার কাব্যগ্রন্থে আধ্যাত্মিকতারও ছোঁয়া লেগেছে, তিনি ভাববাদী কবি ছিলেন। তিনি যদিও আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী, তার প্রতিটি কবিতার মধ্যে, তার লেখনীর মধ্যে আধ্যাত্মিকতার গন্ধ আমরা পাই। কিন্তু তিনি মনে করতেন কোনো ঈশ্বর কোনো মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়, দেবালয়ে নয়, প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর বিরাজিত। তিনি আন্তর্জাতিকতাবাদী ছিলেন, তিনি মানবতাবাদী, আন্তর্জাতিকতাবাদী, প্রেমিক কবি ছিলেন, প্রেমের কবি ছিলেন। সব শেষে বলবো, আজকে যে জিনিসের প্রভাব দেখা যাচ্ছে, মানবিক মূল্যবোধের গভীর মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ যাতে ঘটে, তার লেখার মাধ্যমে সেই চেষ্টা করেছিলেন। কাজেই আজ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। শ্যামলদা বলেছেন আমরা ফ্রেন্ডস অফ আর্থের তরফ থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই 165 তার লেখনীর মাধ্যমে প্রকৃতির পূজারী ছিলেন। তিনি প্রকৃতিকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি সেই দিনই বলেছিলেন যে প্রকৃতিকে বাঁচাও, এবং প্রকৃতির মধ্যেই তিনি পৃথিবীর সমস্ত কিছু দেখতে পেয়েছিলেন। তিনি, আমি আগেই বলেছি, কোনো দেবমূর্তিতে, কোনো মন্দিরে ঈশ্বর যে আছেন সেটা তিনি বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন প্রকৃতির মধ্যে ঈশ্বর বিরাজিত, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজিত। কাজেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিন্তাধারা আজকে বাস্তব রূপ নোক। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা বাস্তব রূপ নেয়, তাহলে বিশ্বে যে উচ্ছৃঙ্খলতা, অরাজকতা, বিশ্বের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তিনি কোনো বিজ্ঞানের অস্কার হিসেবে পরিচিত মর্যাদাপূর্ণ ব্রেক থ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স এবার অর্থাৎ 2026-এর অন্যতম প্রাপক বরাক উপত্যকার সুসন্তান ডক্টর অতনু নাথ। তিনি একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী এবং আসামের টিহু কলেজে সহকারী অধ্যাপক। এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আকাশবাণীর সঙ্গে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বললেন, পুরস্কারটা 2012 সালে প্রথম শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। যেহেতু মানে নোবেল পুরস্কার সাধারণত একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের পর বা থিওরি আসার পর অনেক বছর বা অনেক দশকও লেগে যায় সেটা প্রমাণিত হতে বা তার কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পেতে, যেটা ভিত্তি করে ইউজুয়ালি নোবেল পুরস্কারটা দেওয়া হয়। সো কিন্তু মানে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক আবিষ্কার চলতেই থাকে, আর তার মধ্যে কিছু ডিসকভারি বা কিছু এক্সপেরিমেন্ট সত্যিকারের ব্রেক থ্রু হয়, কিন্তু সেগুলো মানে স্বীকৃতি পেতে অনেক বছর বা দশক লেগে যায়। সেই জন্য ব্রেক থ্রু অ্যাওয়ার্ডটা আনা শুরু করেছিলেন ইউরি মিলনার নামে একজন বিলিয়নিয়ার, সঙ্গে আছেন মার্ক জাকারবার্গ বা আরো অনেকেই। 2012 সালে প্রথম যখন ব্রেক থ্রু অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন আমাদের ভারতের একজন স্ট্রিং থিওরিস্ট প্রফেসর অশোক সেন তখন হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে ছিলেন। উনি শিলচরও এসেছিলেন অ্যাকচুয়ালি অনেক বছর আগে, 2004 সালে। তো ওনাকে প্রথম দেওয়া হয়েছিল, আরো কয়েকজনকে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছিল থিওরিটিক্যাল কাজের জন্য। এবার আমাদের কাজটা অফকোর্স পার্টিকেল ফিজিক্সের এক্সপেরিমেন্ট গুলো বড় হয়, সেখানে মানে অনেক পার্টস থাকে, ছোট ছোট এক্সপেরিমেন্ট, তাতে অনেক প্রায় কয়েকশো হতে পারে সিস্টেম থাকে। তো আমরা এই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি এই নিউন জিমানাস 2 এক্সপেরিমেন্টটা শুরু হয় একদম প্রথম আইডিয়া 1960-এর দশক থেকেই।
সার্নে হয় জেনিভা, তারপর আমেরিকার নিউ ইয়র্কের কাছে ব্রুক হ্যাভেন ল্যাবরেটরিতে নেক্সট এক্সপেরিমেন্ট হয়, তারপর ফাইনালি ফার্মি ল্যাবে আমরা মানে একদম এক্সট্রিম লেভেলের প্রিসিশন যাকে বলে নিখুঁত ভাবে আমরা মিউন কণার আহ, বিদ্যুৎ চৌম্বকীয় প্রপার্টি গুলো মেজার করি। তো সেটা হয়তো বা পরে বলবো। তো সেই আমরা আগে থেকেই জানতাম, ইনফ্যাক্ট এক্সপেরিমেন্টটা শুরু করার পর থেকে, যে এটা যুগান্তকারী এক্সপেরিমেন্ট, আর এটাকে কোনো একদিন হয়তো বা নোবেলও দেওয়া হতে পারে ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে। বাট এত তাড়াতাড়ি যে বাহিরে মানে আমাদের ধরুন বাইরে মানে কোলাবোরেশনের বাইরে বা সায়েন্টিফিক ফিজিক্সের ওয়ার্ল্ডের বাইরের সমাজ থেকে এত তাড়াতাড়ি স্বীকৃতি বা এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাবে সেটা আমরা অ্যাকচুয়ালি আশাই করিনি। আপনি তো তো হ্যাঁ গুরুচরণ কলেজের ছাত্র। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। জন্ম লালাবাজারে। জন্মলালা আছে। আর স্কুল পড়াশোনা কি ওখানেই লালাবাজারেই? হ্যাঁ, ওখানে আমি সরকারি স্কুলেই পড়েছি, প্রথম বাংলা প্রাইমারি মাধ্যমেই স্কুলে। পড়েছেন? হ্যাঁ, বাংলা মাধ্যমেই পড়েছি। সেটাও একটা দিক। বললাম যে আজকালকার যে ব্যাপারটা বিষয়টা উঠে আসছে যে ইংরেজি মাধ্যমেই সন্তানদের পড়াতে হবে, সেই জায়গা থেকে একটা উজ্জ্বল উদাহরণ যে ডক্টর অতনুনাথ বাংলা মাধ্যমের থেকেই উঠে আসা একজন ছাত্র এবং হ্যাঁ আজকে ভারতবর্ষের একজন বিজ্ঞানী। আচ্ছা, এই সঙ্গে কথা বলছি যে ৩৭৬ জন যে বিজ্ঞানী, হ্যাঁ পদার্থবিজ্ঞানী এই পুরস্কারটা লাভ করেছেন, তার মধ্যে হ্যাঁ ভারতবর্ষ থেকে কজন, এবং এটা জানি যে উত্তর পূর্ব থেকে আপনিই একমাত্র। হ্যাঁ। তো আমি বাকি সবার সাথে অ্যাকচুয়ালি পরিচয় ছিল ওখানে। তো মানে কথাটা হচ্ছে যে এই ষাটের দশক থেকে 3টে এক্সপেরিমেন্টকে একসাথে দেওয়া হয়েছে পুরস্কার। আমাদের এক্সপেরিমেন্টে ছিলেন 200 জনের মতো। আর ওই 60-এর দশকের একজন, আই থিঙ্ক এই 11 জন ভারতীয়, আমার যতদূর আমি জানি বা ওই লিস্টে আমি যতজন পেয়েছি তাতে 11 জন ভারতীয়। আর তার মধ্যে একজন হচ্ছে সতীশ ধাবন, উনি এখন নেই, উনি মারা গেছেন। তো সম্ভবত 10 জন হবেন, তার মধ্যে আমি একজন আসাম থেকে। আর বাকিরা ওরা অ্যাকচুয়ালি বোধহয় কেরালা থেকে, সাউথ থেকে 2 জন, আর বাকিরা কলকাতা থেকে। কিন্তু অরিজিন ওদের কলকাতা বা এই সাউথ হতে পারে, কিন্তু ওরা বেসিক্যালি আমার জানা মতো ওরা আমেরিকাতে সেটেলড, বা তখনও ওরা আমেরিকান ইউনিভার্সিটিজ কে রিপ্রেজেন্ট করছিলেন। আর আমি ছিলাম ইতালিয়ান বা ইউরোপিয়ান কোলাবোরেশনের তরফ থেকে। ভারত অফিসিয়ালি এই এক্সপেরিমেন্টের মানে অফিসিয়াল পার্ট ছিল না। আচ্ছা, একটা কথা, আপনি তো এসএন বোস ইনস্টিটিউট থেকে আপনি স্নাতকোত্তর করেছিলেন, হ্যাঁ তারপর হ্যাঁ। ইটালিতে আপনি গবেষণা করেন। আমি এসএন বোস থেকে অ্যাকচুয়ালি প্রথম টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাইয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে কোর্স ওয়ার্ক কিছুদিন করার পর আমি যখন ইতালিতে পিএইচডি এর চান্সটা পাই আমি চলে যাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার যে আপনারা সম্মিলিতভাবে যে গবেষণাটি করলেন, হ্যাঁ সেটা আমাদের মানব জীবনে বা মানব সমাজের ক্ষেত্রে কোন জায়গাটায় খুব বেশি কার্যকর হবে, এবং সেটা মানব সভ্যতার কোন দিকটা উন্মোচিত হচ্ছে, একটু সাধারণ শ্রোতাদের জন্য যদি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ। সো এই ফান্ডামেন্টাল ফিজিক্সে সাধারণত বর্তমানে রিসার্চ অনেকগুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ অনেক গুরুত্ব পাচ্ছে বা দেওয়া হচ্ছে, টেকনোলজিতে ইমিডিয়েট এফেক্ট আসবে। কিন্তু ইভেন অ্যাপ্লিকেশন বা টেকনোলজিতে আসতে গেলে একদম ফান্ডামেন্টাল লেভেলে কিছু ডিসকাভারি দরকার আছে, যেমন অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ওটা যে সময়ে স্লো হয়ে যায় এসব, ওইগুলো প্রথমে ভাবা হয়েছিল ফান্ডামেন্টাল ফিজিক্সের কথা, কিন্তু আজকাল ওইগুলো জিপিএস সিস্টেম বা সবকিছুতেই ব্যবহার হচ্ছে। তো আমাদের এই এক্সপেরিমেন্টটা ফান্ডামেন্টাল ফিজিক্সেরই। মানে ধরুন আমাদের সম্পূর্ণ পদার্থবিদ্যার যে ধরুন মানে নলেজ আছে, সম্পূর্ণ জ্ঞান, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স বলা হয়। তাতে আমাদের মানে 3 ধরনের বল, ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক, স্ট্রং এন্ড উইক, নিউক্লিয়ার, আর এই 3টে আছে। সঙ্গে আছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা। তো ওখানে চলে আসছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষণ। এই এই 4টে ফোর্স, আর তার সাথে আছে কিছু কণা, এই ইলেকট্রন, মিউন, টাও, কোয়ার্কস, নিউট্রিনো, এই ধরনের। সো এই এই পার্টিকলস কটা আর এই 4টে ফোর্স নিয়ে আমাদের
মোটামুটি ব্রহ্মাণ্ডের সবকিছুই ব্যাখ্যা করা যায় বলে ধারণা ছিল বা দেখা যাচ্ছে করা যায়। শুধু কয়েকটা ক্ষেত্রে একটু সন্দেহ যে হয়তোবা আমাদের এই স্ট্যান্ডার্ড মডেল সম্পূর্ণ না, তাতে ফাঁক আছে। তো এই এক্সপেরিমেন্ট হচ্ছে ওই ফাঁক খুঁজে বেড়াচ্ছে। বেসিক্যালি নতুন কোনো ফোর্স বা নতুন কোনো কণা আছে কিনা যেগুলো আমরা এখনো মানে তাত্ত্বিক দিক থেকে জানি না। তো তার কিছু প্রমাণ আছে, যেমন আমরা যদি আকাশগঙ্গার দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যে যেগুলো তারকা আছে বা ব্ল্যাক হোল বা সবগুলো মিলিয়ে মানে যতটুকু ভর বা মাস থাকা উচিত ওই গ্যালাক্সিকে ধরে রাখার জন্য সেটা নেই, ম্যাক্সিমাম মাস নেই। সো ওটা কোথায় আছে? সো ওই মাসগুলো, ওই ভরগুলো কি ধরনের হয়? ডেফিনেটলি ওইগুলো আমাদের এই স্ট্যান্ডার্ড মডেলে থাকা পার্টিকেল বা কণার ভেতরে পড়ে না। সো তার মানে কোথাও একটা ফাঁক আছে। সো আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা সেটাই অ্যাকচুয়ালি খুঁজে বেড়াচ্ছি, আর তার খুব স্ট্রং এভিডেন্স বা প্রমাণ পেয়েছি যে এই ধরনের স্ট্যান্ডার্ড মডেলের বাইরে কিছু কণা বা বল থাকা উচিত। সেটাই মানে আমাদের ধরতে পারেন যে হিউম্যানিটির জ্ঞানের পরিসরটা আমরা সেটা চেষ্টা করছি। সম্প্রতি হাইলাকান্দি সিভিল হাসপাতালে ক্যান্সার রোগের কেমোথেরাপি চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসপাতালের সুপার ডাক্তার দেবব্রত দত্ত জানান, সব হাইলাকান্দি বাসিন্দাদের জন্য একটা শুভ খবর। আমাদের হাইলাকান্দি এসকে রয় সিভিল হসপিটালে গত 23 এপ্রিল 2026 থেকে কেমোথেরাপি সেন্টার ওপেনিং হয়েছে। আমরা কেমোথেরাপি সেন্টার সুসজ্জিত ভাবে রেডি করে রেখেছি। এইখানে যারা ক্যান্সার রোগী যাদের কেমোথেরাপির প্রয়োজন হয় এবং হায়ার অথরিটির থেকে রেফার হয়ে আসে ওনারা এইখানে হসপিটালের সুযোগ নিতে পারবেন, কেমোথেরাপির সুযোগটা নিতে পারবেন। এখানে আমাদের 6 শয্যা বিশিষ্ট একটা রুম রেডি হয়েছে। ভবিষ্যতে এটা এক্সটেন্ড করা যাবে, 10 শয্যা বিশিষ্টও করা যাবে। আর এখানে কেমোথেরাপির সব সুবিধা এবং কেমোথেরাপির আগে যে রক্ত পরীক্ষা করা হয় তারও সুবিধা আমাদের এখানে আছে। ব্লাড ট্রান্সফিউশনের সুবিধাও আছে। তো আশা করি কেমোথেরাপির পেশেন্টরা আর দূরে গিয়ে অন্য কোথাও গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হবে না। আমাদের এসকে রয় সিভিল হসপিটাল তাদের এই সার্ভিস দিতে পারবে। এখানে ক্যান্সার আক্রান্তদের যে কেমোথেরাপির ডোজ এবং শিডিউল সেটা হায়ার সেন্টার থেকে ঠিক করে দেওয়া হয়। ওনারা ওইখান থেকে শিডিউল ঠিক করে আমাদের কাছে পাঠালেই আমরা ওনাদেরকে কেমোথেরাপি শুরু করতে পারবো। শুধু নিয়মিতভাবে থেরাপি গুলা নিতে পারবেন, এই সুবিধা আর কি। হ্যাঁ, বারবার আর হায়ার সেন্টারে গিয়ে ওনাদের কষ্ট করতে হবে না, ঘরের পাশেই ওনারা এই সার্ভিসটা পেতে পারবেন। হ্যাঁ, হাইলাকান্দি জেলার বা পার্শ্ববর্তী অঞ্চল থেকেও আসতে পারবেন। যে কোনোখানের মানুষ, আমাদের তো হসপিটালে কোনো ডিস্ট্রিক্ট বলে কথা নেই। হ্যাঁ, যে কোনোখানে রুগী আসবে তারাই এই সুবিধা নিতে পারবেন। হ্যাঁ, আমাদের সিভিল হসপিটালে সাধারণ যে সুবিধাগুলি মানুষের পাওয়ার কথা তা সার্ভিস উপলব্ধ আছে। আর ক্যান্সারের কিছু ডায়াগনস্টিক পরীক্ষাও আছে, সেটাও আমাদের হসপিটালে হয়। এবং আমাদের হসপিটালে একটা ক্যান্সার স্ক্রিনিং সেন্টার আছে, যেটা টাটা ক্যান্সার সেন্টার দ্বারা পরিচালিত এবং সুন্দরভাবে তারা ক্যান্সার ডায়াগনোসিসে আমাদের সহায়তা করছেন, রোগীকেও সহায়তা করে যাচ্ছেন। আমরা সবসময় সচেতনতার কার্যসূচি আমাদের ক্যান্সারের উপর হতে থাকে এবং মানুষকে সচেতন করার উপরেও কখনো কখনো মানুষের যেরকম পরীক্ষার প্রয়োজন হয় যে ক্যান্সার হয়েছে কি না, সেটার জন্য আমাদের স্ক্রিনিং সেন্টার আছে। ওইটা টাটা ক্যান্সার সেন্টার দ্বারা পরিচালিত এবং ওইখানে আমরা স্ক্রিনিং করে ক্যান্সার রোগীদের চিহ্নিত করতে পারি এবং ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনা পয়সায় আয়ুষ্মান ভারত সেবার আন্ডারে সম্পূর্ণ বিনা পয়সায় ওনারা চিকিৎসা নিতে পারবেন টাটা ক্যান্সার কেয়ারে।
শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।